সম্পাদক উৎফুল্ল স্বরে বললেন, বুঝলে, বীরভূম জেলার ভুতুড়ে বাড়ি নিয়ে বঙ্গবার্তায় মাঝে মাঝে স্টোরি করব ভেবেছি। এতে কাগজের কাটতি বাড়বে। আইডিয়াটা ভালো নয়? হুম। দীপক এর বেশি মন্তব্য করে না। শোনো হে, একটা ভুতুড়ে বাড়ির খোঁজ পেয়েছি, যাও ওটা কভার করে এসো। আবার ভূত? আমি নেই। দীপক আপত্তি জানায়। আরে তুমি হলে এ লাইনে স্পেশালিস্ট, তাই তো তোমায় বলছি। দীপক গোঁজ মেরে মাথা নাড়ে। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প ভুতুড়ে বাড়ির খোঁজে, রচনা অজেয় রায়। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে দীপক, কুঞ্জবিহারী বাবু, পালমশাই প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে বাড়ির খোঁজে। সঙ্গে থাকুন। বোলপুর শহর, ভবানী প্রেস। লম্বা প্রেস ঘরটার এক কোণে কাঠের পার্টিশন ঘেরা প্রেসের মালিক ও সাপ্তাহিক বঙ্গবার্তার সম্পাদকের ছোট্ট কুঠুরি। দীপক বঙ্গবার্তার সম্পাদকের কামরায় দরজা ঠেলে উঁকি দিয়ে বলল, কি ব্যাপার, ডেকেছেন কেন? সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতি চেয়ারে বসে টেবিলে ঝুঁকে প্রুফ দেখছিলেন। তিনি মধ্যবয়সী, শ্যামবর্ণ, মোটাসোটা। কুঞ্জবিহারী মুখ তুলে ঝাঁটা গোঁফ নাচিয়ে একগাল হেসে বললেন, এসো এসো, তোমার জন্য একটা কাজ ভেবেছি, ভেরি ইন্টারেস্টিং। কি? সামনের চেয়ারে বসলো দীপক। দীপক রায় বঙ্গবার্তার একজন রিপোর্টার, বয়স বছর 30, গ্র্যাজুয়েট, সুশ্রী সুগঠিত চেহারা। পারিবারিক ব্যবসায় কিছু সাহায্যের ফাঁকে ফাঁকে সে সাংবাদিকতা করে। এ কাজে তার দারুণ উৎসাহ। কুঞ্জবিহারী কাঠখোট্টা মানুষ, তার এত গদগদ ভাব কেন? গতিক সুবিধার নয়, ভাবে দীপক। সম্পাদক উৎফুল্ল স্বরে বললেন, বুঝলে, বীরভূম জেলার ভুতুড়ে বাড়ি নিয়ে বঙ্গবার্তায় মাঝে মাঝে স্টোরি করব ভেবেছি। এতে কাগজের কাটতি বাড়বে। আইডিয়াটা ভালো নয়? হুম। দীপক এর বেশি মন্তব্য করে না। শোনো হে, একটা ভুতুড়ে বাড়ির খোঁজ পেয়েছি, যাও ওটা কভার করে এসো। আবার ভূত? আমি নেই। দীপক আপত্তি জানায়। আরে তুমি হলে এ লাইনে স্পেশালিস্ট, তাই তো তোমায় বলছি। দীপক গোঁজ মেরে মাথা নাড়ে। সম্পাদকের হাসি খুশি ভাব এবার উধাও। থমথমে মুখে বললেন, বেশ, তবে আমি নিজেই যাব। এই প্রেস আর কাগজ নিয়ে বেরোবার সময় পাই না, নইলে কি অন্যকে সাধি। দেখি, ভোম্বলকেই হয়তো বলতে হবে কাজটা করতে। ও প্রায়ই রিকোয়েস্ট করে ইন্টারেস্টিং কাজ দিতে। নেহাতি যখন তুমি চাইছো না। বছর 20 ছোকরা ভোম্বল কয়েক মাস হলেও বঙ্গবার্তা রিপোর্টারের কাজে নেমেছে। লেখাপড়া বেশি দূর নয়, বড়লোক বাবার মাছের আড়ত আছে। ভোম্বলের প্রচন্ড শখ নামী সাংবাদিক হবার, কিন্তু ছেলেটার বুদ্ধি শুদ্ধি বড়ই কম, তাই সম্পাদক তাকে গুরুদায়িত্ব দিতে চান না। ভোম্বলের নামে আঁতে ঘা লাগলো দীপকের। সে গম্ভীর গলায় বলল, বেশ, করব আমি। ভুতুরে বাড়িটা কোথায়? আবার হেসে সম্পাদক বললেন, এই তো গুড বয়। শোনো, বাড়িটা হচ্ছে কোতলপুর গ্রামে, কোতলপুর কীর্ণাহারের কাছে। বাস রাস্তা থেকে মিনিট 10 হাঁটা পথ। বেশ বড় গ্রাম। ওখানে একটা বাড়ি আছে শুনলাম, বাড়িটা এখন কেউ থাকে না। কয়েক বছর ধরে নাকি ভুতুড়ে উৎপাত হচ্ছে। কেসটা কি খোঁজ করে এসে লেখো বঙ্গবার্তায়। কোতলপুর গেছো কখনো?
না, কার কাছে শুনলেন ওখানে ভুতুড়ে বাড়ির কথা? এই প্রেসে একজন এসেছিল, সেই বলল। কি ভুতুড়ে উৎপাত হয়? ওই যা যা হয় বেশিরভাগ কেসে। রাতে নানা রকম উদ্ভট শব্দ, গায়ের লোক ভয় পায়। দীপকের মনে হলো যে সম্পাদক মশাই কিছু কথা যেন চেপে গেলেন। কুঞ্জবিহারী বললেন, শুনলাম ওই গ্রামের পাশে একটা খাল আছে। বাড়িটা খালের কাছে, একটু নিরালায়। তুমি নিজে গিয়ে সব খোঁজ খবর করো, সরেজমিনে তদন্ত। দরকার হলে একটা রাত কাটিয়েও আসতে পারো ওই বাড়িতে। ওই গাঁয়ের বাসিন্দা একজন আমার খুব পরিচিত, তাকে একটা চিঠি লিখে দেবো। সেখানে রেস্ট নিতে পারবে, খাওয়া দাওয়াও করতে পারবে। বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী থাকেন, ফ্যামিলি মেম্বার আর কেউ থাকে না। রমেশ পালের মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাইরে থাকে। একমাত্র ছেলে ব্যান্ডেলে চাকরি করে, সেখানেই থাকে সপরিবারে। মাঝে মাঝে আসে বাবা মাকে দেখতে। পাল মশাইয়ের অবস্থা ভালো, অসুবিধে হবে না। তবে হ্যাঁ, পাল মশাইকে একদম ফাঁস করবে না যে তুমি আসলে ভুতুড়ে বাড়ির অনুসন্ধানে গেছো। উনি বেজায় ভীতু লোক, মহা হইচই তুলবেন। তোমার প্ল্যান ভন্ডুল হয়ে যাবে। অন্য কোনো ছুতো করে যাও। কি ছুতো? দীপক ভেবে পায় না। কুঞ্জবিহারী তার কাঁচা পাকা চুল ভরা মাথায় বার দুই চিন্তিত ভাবে টোকা দিয়ে বললেন, হুম, এটা চলতে পারে। ওই গ্রামে কয়েক ঘর কুমোর থাকে, চমৎকার মাটির পুতুল বানায়। বলবে ওই কুমোরদের কাজের খোঁজ নিতে এসেছো। তারপর সুযোগ বুঝে। হুঁ। মিচকে হাসেন সম্পাদক। কয়েকদিন বাদে এক সকালবেলা কোতলপুরের রমেশচন্দ্র পাল দীপকের হাত থেকে কুঞ্জবিহারীর চিঠিখানা নিয়ে পড়ে বললেন, ঠিক আছে, থাকুন এখানে, কাজ করুন, কোনো অসুবিধে নেই। কুঞ্জবিহারী ভালো আছে তো? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। সত্যি ওই কুমোরদের হাত চমৎকার, ওদের নিয়ে লেখা উচিত। দীপক পালমশাইয়ের বাড়িতে চাটা খেয়ে বেরিয়ে পড়ে। ওই গ্রামের কুমোরদের শিল্পকর্ম অসাধারণ। মূর্তিগুলির গড়ন কি চমৎকার, কি রঙের বাহার। তবে দুঃখের কথা, বড় অভাবী এরা। ফোরেরা মূর্তিগুলি অতি সস্তায় কিনে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে বাইরে। লাভের গুড় পিঁপড়ে খায়, এরা বঞ্চিত হয়। দীপক এদের সুখ দুঃখের কাহিনী শুনল। ভাবল যে ভুতুড়ে বাড়ির খবর কি পাবো জানি না, তবে কুমোরদের কথা ঠিক লিখবো বঙ্গবার্তায়। কাজের ফাঁকে দীপক গ্রামের একজনকে জিজ্ঞেস করে, এই গ্রামের পাশে একটা খাল আছে শুনেছি, কোন দিকে? উত্তর হয়, ওই পথ ধরে সোজা চলে যাবেন, মজা খাল, আগে গভীর ছিল। দুপুরে পাল বাড়িতে স্নান খাওয়া করার সময় দীপক পাল মশাইকে আলতোভাবে বলল, এই গ্রামের খালপাড়ে নাকি একটা বাড়ির ভুতুড়ে বদনাম আছে। হুম, মাথা ঝাঁকান রমেশবাবু। কেন, কি হয়? কেউ থাকে বাড়িটায়, না ফাঁকা? এখন বাড়িটা ফাঁকাই পড়ে আছে। মাঝে মাঝে ভিতর থেকে আর্তনাদ, চিৎকার, দুমদাম শব্দ, এমনই সব আওয়াজ শোনা যায়। কারণটা কি জানেন? দীপক যেন কৌতূহলী হয়ে ওঠে। ওই বাড়ির মালিক ছিল ভৈরব ঘোষ, জানান পালমশাই। বেজায় ধনী, দুর্দান্ত স্বভাব। চাষের জমি, পুকুর, বাগান ছিল। তাছাড়া সুদের কারবার করত। বছর ৩ আগের কথা। ভৈরবের বয়স তখন ৫০। স্ত্রী গত হয়েছে, ২ মেয়ে বিয়ে হয়ে বাইরে থাকে। বাড়িতে থাকতো চাকর রাঁধুনি মিলিয়ে জনা ২-৩। এছাড়া ২ জন সন্ডা বরকন্দাজ জাতীয় লোক বাড়িতে শুতো, মানে ওর ধন সম্পত্তি পাহারা দিতে। ওই সময় ভৈরব ঘোষের বাড়িতে
ডাকাত পড়ে। ঘোষের লোকেরা প্রাণপণে বাধা দেয়, বন্দুক ছোঁড়ে, সরকিতির চালায়। দুজন ডাকাত জখম হয়, একজন সেখানেই মরে, আর একজন হাসপাতালে। ডাকাতরা খেপে গিয়ে দরজা জানলা ভেঙে বাড়িতে ঢোকে, বাড়ির সবাইকে খুন করে, তারপর বাড়ি তছনছ করে, লুট করে নিয়ে যায় টাকা কড়ি, সোনা দানা, দামি আসবাবপত্র। ডাকাতরা সংখ্যায় অনেক ছিল, ওদেরও বন্দুক ছিল, তাই হয়তো গায়ের লোক বাধা দিতে যায় না। ভৈরবকে তারা পছন্দ করত না। যা হোক, এর কিছুদিন পর থেকেই ঘোষবাড়িতে ভুতুড়ে কাণ্ড শুরু হয়। বাড়িটায় কেউ থাকতে চায় না। শুনেছি ভৈরবের মেয়েরা ভালো ওঝা ডেকে বাড়িটা শুদ্ধ করাবে, কিন্তু এখনো তা হয়ে ওঠেনি। বাড়িটাতে কেউ ঢোকে না? জানতে চাই দীপক। ঢোকে, তবে শুধু দিনের বেলায়। ওদের পুরনো মাহিন্দর এখনো যে ওদের চাষবাস দেখাশোনা করে, সে দিনের বেলায় ঢুকে বাড়িটা কিছু সাফসুফ করে, কিন্তু সন্ধ্যের পর সে কখনো থাকে না। গ্রামের কেউই ঘোষ বাড়িতে রাতে ঢোকে না ভয়, দিনের বেলাতেই ঢুকতে চায় না। দীপক প্রশ্ন করে, আপনি নিজের কানে শুনেছেন এইসব ভুতুড়ে চিৎকার? না বাপু, অন্ধকার হলে আমি আর বাড়ির বাইরে যাই না। দুষ্টু লোকেদের কারসাজি নয় তো? হয়তো চোর ডাকাতরা ওই বাড়িতে আড্ডা গাড়ে রাতে, ভয় দেখিয়ে গায়ের লোককে সরিয়ে রাখে। হতে পারে। আমার মশাই ওসব ভূত প্রেতের ব্যাপার সত্যি না মিথ্যে যাচাই করার ইচ্ছে নেই। পাল মশাই বিরক্ত হচ্ছেন বুঝে দীপক ভুতুড়ে ঘোষবাড়ির প্রসঙ্গ আর টানে না। দুপুরবেলা দীপক টুকটুক করে একা হাজির হলো খালপাড়ে। ভাদ্রের অলস দুপুর, রোদের তেজ খরম। গ্রামের পথে লোক চলাচল তখন খুব কম। দীপককে তারা মোটেই খেয়াল করল না। খালের কাছে ঘোষবাড়িটা চিনতে দীপকের অসুবিধে হয় না। রমেশবাবুর মুখে বাড়িটার বর্ণনা সে শুনে এসেছিল। মাঝারি দোতলা বাড়ি, বাড়ির চারধারে বড় বড় নানান ফলের গাছ, পেছনে একটা ছোট পুকুর। গাছপালার আড়ালে বাড়িটা প্রায় ঢাকা পড়ে গেছে। তেমন পুরনো মনে হলো না বাড়িটা। বাড়ির বাইরের দিকে জানলাগুলো বেশিরভাগই বন্ধ। বাড়ির কাছাকাছি মানুষজন কেউ নেই। দীপক নজর করে যে বাড়িটার সদর দরজার কপাট দুটো একদম ভাঙা, বাঁশের মোটা মোটা কঞ্চির ফাঁক ফাঁক জোড়া দিয়ে তৈরি। ওই দরজার মাপের একটা আগল ঠেস দিয়ে সেঁটে দাঁড় করানো রয়েছে সদর দরজার সামনে। বোঝা যায় যে এই ব্যবস্থা গরু, ছাগল ইত্যাদি জন্তুর ভেতরে ঢোকা ঠেকানোর জন্য। মানুষ অনায়াসেই ঢুকতে পারে দরজার ওই আগল সরিয়ে। কি দেখছেন? পেছনে মানুষের কথা শুনে চমকে ফিরে তাকায় দীপক। দেখে একজন ভদ্রলোক, বয়স মনে হয় বছর 40, শ্যামবর্ণ, বেঁটে শক্তপোক্ত গড়ন, মাথায় ঘন কালো চুল, মোটা কালো গোঁফ, পরনে তার শার্ট ও ধুতি, পায়ে রাবারের চটি। একটু ভুরু কুচকে তাকিয়ে আছেন দীপকের দিকে। দীপক জবাব দেয়, এই বাড়িটা দেখছি, এটাই তো ঘোষ বাড়ি? হ্যাঁ। বাড়িটা নাকি ভুতুড়ে? হুম। কি করে জানলেন? জানি, এখানকার সবাই জানে। দীপক হালকা চালে বলে, ভাবছি পরখ করে দেখলে হয়, সত্যি ভূতের উপদ্রব না মানুষের কারসাজি। রাতে বিদঘুটে আওয়াজ করে ভূতেরা ভয় দেখায়। কিভাবে পরখ করবেন? ভদ্রলোকের দৃষ্টি তীক্ষ্ণ হয়। রাত কাটাবো বাড়িটায়। আপনার পরিচয়? আমি একজন রিপোর্টার, দীপক রায়, বোলপুরে থাকি। এই গ্রামে এসেছিলাম এখানকার কুমোরদের খোঁজ খবর নিতে।
আপনি সত্যি বাড়িটাতে রাত কাটাতে চান? তাই তো ইচ্ছে হচ্ছে। হঠাৎ এমন উদ্ভট শখ কেন? আমার এসব অ্যাডভেঞ্চার করতে বেশ লাগে। দীপক মুচকি হেসে বলে। ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, জানি না আপনার সাহস কেমন, কেমন বুকের পাটা। কাজটা কিন্তু খুব বিপজ্জনক। তবে হ্যাঁ, মনের জোর থাকলে, ভয় না পেলে ভূত প্রেত কিছু করতে পারবে না। কিন্তু একবার ভয় পেয়ে গেলে সর্বনাশ, ভীষণ বিপদে পড়বেন। কি করে জানলেন? এক সন্ন্যাসী বলেছিলেন আমায়। কি বিপদে পড়বো? দীপকের গলায় কৌতুকের সুর। ভদ্রলোক কিন্তু দীপকের ঠাট্টাকে পাত্তা দিলেন না। থমথমে মুখে বললেন, সত্যি রাতে থাকতে চান? বুঝে শুনে এগোবেন। এটা ছেলে খেলা নয়। অযথা বাহাদুরি দেখাবার চেষ্টা করা উচিত না। ভদ্রলোকের কথায় দীপকের মাথা গরম হয়ে যায়। লোকটি আমায় ভাবছে কি? স্রেফ চাল মারছি? সে দৃঢ় স্বরে বলল, আজ রাতটা আমি এই বাড়িতেই কাটাবো, দেখাই যাক। ভদ্রলোক চুপ মেরে কেমন অদ্ভুত চোখে শুধু তাকিয়ে থাকেন। দীপক জিজ্ঞেস করে, আপনার বাড়ি কি এই গ্রামে? না, পাশের গ্রামে, তবে এখানে আসি প্রায়। আর কথা না বাড়িয়ে দীপক বলল, যাই বাড়িটার ভেতরটা একবার দেখে আসি ঘুরে। আসবেন নাকি? না, আমার একটা কাজ আছে, চলি, পরে দেখা হবে। ভদ্রলোক হনহন করে উল্টো মুখো হাঁটা দিলেন। ভীতু, মনে মনে হাসে দীপক। এই ধরনের লোক শুধু উপদেশ ঝাড়ে আর অন্যকে ভড়কে দেয়, নিজে কখনো এগোয় না। সে কঞ্চির আগল সরিয়ে ঘোষবাড়ির ভেতরে ঢুকলো। ঘোষবাড়ির নিচের তলায় 3 দিকে উঁচু খোলা বারান্দা। বারান্দার লাগোয়া পরপর ঘর। মাঝখানে বড় চৌকো শান বাঁধানো উঠোন। দোতলাটা একই ধরনের, তবে দোতলার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘেরা। দীপক নজর করে যে নিচের ঘরগুলোর মধ্যে মাত্র দুটোর বন্ধ দরজায় তালা দেওয়া। বাকি ঘরের কিছু দরজায় শিকল তোলা, কয়েকটা দরজা আধ ভেজানো। বেশিরভাগ দরজার কপাটই ভাঙাচোরা। বোঝা যায় এ কীর্তি সেই ডাকাতদের। মাঝের চাতাল বা উঠোন এবং তার 3 ধারের বারান্দা মোটামুটি পরিষ্কার। মনে হয় মাঝে সাঝে সেখানে ঝাঁট পড়ে। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে দীপক। দোতলায় দেখে যে প্রায় সব কটা ঘরের দরজার কপাট ভাঙা। কোনো ঘরের দরজা টেনে টুনে ভেজানো, কোনোটা বা হাট করে খোলা। তাদের ভাঙা পাল্লা ঝুলছে। অর্থাৎ ডাকাতদের আক্রোশ দোতলার ওপরেই বেশি পড়েছিল। দোতলাটা বেজায় নোংরা। ওপরতলায় বোধহয় ঝাঁটপাট পড়ে না মোটেই। আধ ঘন্টাটা বাড়িটা ঘুরে দেখে দীপক বেরিয়ে আসে। সদর দরজার বাঁশের চাপাটা ফের লাগিয়ে দেয়। রমেশবাবুর বাড়িতে বিকেলে চা খেতে খেতে দীপক জিজ্ঞেস করে, আচ্ছা, ভুতুড়ে হবার পর ঘোষবাড়িটায় কি কেউ কখনো রাত কাটিয়েছে? কেন? পালমশাই কিঞ্চিৎ বিস্মিত। না, এমনি কৌতূহল হলো। রমেশ পাল মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, সে চেষ্টা করেছিল দুজন, ফল মারাত্মক হয়েছে। কি রকম? দীপক উদগ্রীব। একজনকে পরদিন পাওয়া যায় একতলার উঠোনে পড়ে আছে, মৃত। আর দ্বিতীয়জন শেষ রাতে চিৎকার করতে করতে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে, ভীষণ আতঙ্কে দিশেহারা। লোকটি প্রাণে বাঁচে বটে, তবে মাথার গন্ডগোল হয়ে যায়। সময় লেগেছিল তার সুস্থ হতে। সে রাতে কি দেখেছিল, কি ঘটেছিল বলতে চায় না। ওই নিয়ে প্রশ্ন করলে জবাবও দেয় না, যেন ভয়ে চুপ করে থাকে। এখনো নাকি লোকটা মাঝে মাঝে ঘোষবাড়ির কাছে ঘোরাফেরা করে, তবে ভেতরে ঢোকে না কখনো।
এসবই আমার শোনা কথা। ওই লোক দুটি কি এই গ্রামের? না, পাশের গাঁয়ের। কি ব্যাপার? এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? খবরদার, ও বাড়িতে মোটেও ঢুকবেন না। কিছু একটা অঘটন ঘটলে কুঞ্জবিহারীকে আমি কি জবাব দেব? আপনি অতিথি মানুষ, রিপোর্টারদের বিশ্বাস নেই, সবকিছুতেই নাক গলানো স্বভাব। দীপক মনে মনে ভাবে, সম্পাদক কুঞ্জবিহারীকে আপনি চেনেন না মশাই? বাইরে অবশ্য বলে, এমনি ইচ্ছে হলো জানতে, তাই। আমার এখানে অন্য কাজ, ও বাড়িতে ঢুকবো কেন? বিকেল বিকেল দীপক পালবাড়ি থেকে বেরিয়ে পড়ল। রমেশ পালকে বলে এলো, রাতে আমি ফিরছি না, শুনলাম গ্রামে যাত্রা রিহার্সাল হচ্ছে, পুজোয় হবে পালাটা। ওরা আমায় রিকোয়েস্ট করেছে রিহার্সাল দেখতে। যাত্রা আমি অনেক করেছি, রিহার্সাল ভালো না লাগলে বাস ধরে বোলপুরে ফিরে যাব। আর দেরি হলে যদি তখন বোলপুরের বাস না পাই, একজনের বাড়িতে কাটিয়ে দেবো রাতটা, তাই কথা হয়ে আছে। পথে যেতে যেতে দীপক ভাবে, সকালে ঘোষবাড়ির কাছে যার সাক্ষাৎ পেয়েছিলাম তিনি নিশ্চয়ই সেই লোক। ঘোষবাড়িতে রাত কাটাবার ভয়াবহ অভিজ্ঞতার ফলে যিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন কিছুদিন। ভদ্রলোক ওই কারণেই আমার সঙ্গে ঘোষবাড়িতে ঢুকতে চাননি। তবে লোকটি একটি দামি কথা বলেছেন, ঘাবড়ে না গেলে ভূত প্রেত তোমার ক্ষতি করতে পারবে না। ঠিক এই কথাটাই বলেন রতনদা। রতনদা দীপকের মাসতুতো দাদা, গ্রামেই থাকেন, দুর্দান্ত ডানপিটে। যৌবনে তিনি বাজি ফেলে কয়েকবার শ্মশানে ঘুরে এসেছেন একা, গভীর রাতে। আশ্চর্যের কথা, রতনদা ভূতে বিশ্বাস করেন, কিন্তু বলেন সাহস হারাবি না। অশরীরীরা জীবন্ত মানুষের সোজাসুজি ক্ষতি করতে পারে না, তবে দুষ্ট প্রেতাত্মা ভয় দেখায় মানুষকে। মারাত্মক সব ভয়, ভয় পেয়ে লোকের হার্টফেল পর্যন্ত হতে পারে, আরো সব সাংঘাতিক দুর্ঘটনায়ও পড়তে পারে। ঘোষবাড়িতে ঢোকার আগে দীপক চারধার দেখে নেয়, কোনো লোককে নজরে পড়ে না। কঞ্চির আগল সরিয়ে সে বাড়ির ভিতর পা দেয়, আগলটা আবার যথাস্থানে দরজার গায়ে বসিয়ে দেয়। দীপক রাত কাটাবার জন্য বাড়ির একতলাটা বেছে নেয়। ঘর থেকে একটা কাঠের টুল জোগাড় করে বারান্দায় এনে দেয়াল ঘেঁষে রাখে। ওখান থেকে সদর দরজাটা দেখা যায়। একটা মোটা বেঁটে বাঁশের লাঠি সে পাল বাড়ি থেকে জোগাড় করে এনেছে লুকিয়ে। তার ব্যাগে আছে টর্চ ও মোমবাতি। লাঠিটা কাজে লাগবে, ভূত তাড়াতে নয়। পুরো বাড়িতে সাপ বিছে থাকবেই, বদলোকও আসতে পারে রাতে। একটু একটু করে দিনের আলো নিভে আসে, বাইরের চেয়ে বাড়ির ভেতরে আধার তাড়াতাড়ি গাঢ় হয়। কাছেই বারান্দার কুলুঙ্গিতে একটা মোমবাতি জেলে রেখে দীপক দেয়ালে ঠেস দিয়ে টুলটায় বসে, লাঠিটা মাটিতে রেখে পা দিয়ে চেপে ধরে, টর্চ রাখে হাতের মুঠোয়। ক্রমে মোমের আলো ছোট পরিধির বাইরে আর চোখ চলে না। কত রকম যে অজানা কীটপতঙ্গের ডাক আসে কানে, রীতিমতো গা ছমছম করে। আকাশে চাঁদ ওঠে, খুব আবছা চাঁদের আলো বাড়ির ভেতরে এসে পড়ে। তাতে যেন চারপাশে রহস্যময় অপার্থিব ভাবটা আরো বাড়ে। চামচিকে উঠছে, ঘন কালো কালো বিন্দু ভেসে বেড়ায় গা ঘেঁষে। থেকে থেকে দীপক টর্চ জেলে চারপাশটা দেখে নেয়। এমনই ঘণ্টাখানেক কাটে। ভয়ের তেমন তো কিছু ঘটে না। মনে দীপকের ক্ষীণ আশা, আজ যে অলৌকিক কিছু ঘটবেই তার কি মানে? সব দিন তো ঘটে না শুনেছি। বসে বসে একটু ঝিমুনি আসে দীপকের। হঠাৎ দীপকের চমক ভাঙে ভীষণ অস্বস্তিতে। গা শিরশিরে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে কেঁপে ওঠে। মোমের শিখাটা দপ করে নিভে যায়।
দীপক খাড়া হয়ে বসে টর্চ জ্বালে, লাঠি হাতে নেয়। অন্ধকার ভেদ করে টর্চের রশ্মি বাড়ির নানা জায়গায় ছুঁয়ে যায়। অস্বাভাবিক কিছু চোখে পড়ে না। দীপক উঠে ফের মোমটা জ্বেলে টুলে এসে বসে। কয়েক মিনিটের মধ্যে আবার তেমন হিমশীতল বাতাসের ঝাপটা। দপ করে নিভে যায় মোমবাতি। দীপক টর্চের ছটা ওপরে নিচে ফেলে। কই, তেমন কিছু তো দেখতে পায় না। ফের সে মোমটা জ্বেলে বসে টুলে। বসতে না বসতেই আবার সেই ব্যাপার। নিভে যায় মোমের শিখা। অন্ধকার চেপে ধরে চারপাশ থেকে। যতবারই দীপক মোমবাতি জ্বালে, টুলে বসতে না বসতেই মোম যায় নিভে। প্রতিবারই মোম জ্বালতে গিয়ে বেশ কয়েকটা দেশলাই কাঠি খরচ হয়। দেখতে দেখতে কাঠি শেষ। হতাশ নিরুপায় দীপক এবার টুলে বসে জ্বেলে রাখে শুধু টর্চ। আধ ঘন্টাটাক বাদে টর্চের আলো কমে আসতে থাকে। পুরনো ব্যাটারি। এখানে ভুতুরে বাড়িতে রাত কাটানোর ব্যাপারটায় মোটেই দীপক গুরুত্ব দেয়নি আসার আগে, তাই নতুন ব্যাটারি ভরেনি। শেষে দীপক টর্চ নিভিয়ে দেয়। কোলে টর্চ আর পা লাঠির ওপর রেখে বসে থাকে। চক্ষু কর্ণ অতি সজাগ। খুটখাট সরসর কত রকম আওয়াজ যে হচ্ছে আশেপাশে। মাঝে মাঝে দীপক টর্চ জ্বেলে দেখে নেয় অস্বস্তি কাটাতে। একবার দীপক টর্চের আলোয় দেখল রাত 12টা বাজতে মিনিট 5 বাকি। অল্পক্ষণ বাদেই সহসা যেন তোলপাড় শুরু হয় বাড়িময়। চমকে দীপক কাঠ। সেই রাতের বিভীষিকাময় স্মৃতির খুঁটিনাটি দীপক সব মনে রাখতে পারেনি পরে। তবে টুকরো টুকরো দৃশ্য দুঃস্বপ্নের মতো আজও তার মনে শিহরণ জাগায়। হুঙ্কার, আর্তনাদ, মরণ যাতনায় গোঙানি, ধূপধাপ পদশব্দ, দুমদাম দরজা জানলা ভাঙার আওয়াজ, এমনই সব শব্দের তাণ্ডব চলতে থাকে একতলায় এবং দোতলায়। আবছা চাঁদের আলোয় চোখে পড়ে বারান্দার ধাবমান বহু ছায়ামূর্তি। কখনো তারা প্রায় গা ঘেঁষে ছুটে যায়, আর মাঝে মাঝে ঠান্ডা বাতাসের স্রোত বয়। খানিক স্তম্ভিত হয়ে থেকে দীপক টর্চ জ্বেলে আলো ঘুরিয়ে দেখে নেয় চারপাশ। আশ্চর্য, কোনো মূর্তি বা অচেনা কিছু তো নজরে পড়ে না। অন্ধকার হবার সময় বাড়িতে যেমন যেমন দেখেছিল ঠিক তেমনই রয়েছে সব। ছায়ামূর্তির ছোটাছুটি আর শব্দগুলো কিন্তু থামে না, শুধু সরে যায় টর্চের আলোর সীমানার বাইরে। বেশিক্ষণ টর্চ জ্বেলে রাখতে ভরসা হয় না দীপকের, ব্যাটারির যা অবস্থা। তবে মাঝে মাঝে চারপাশে তাণ্ডব অসহনীয় হয়ে উঠলে এক পাক টর্চের আলো ঘুরিয়ে দেখে নেয়। বোধহয় মিনিট 15-20 চলেছিল এই অট্টরোল। হঠাৎ সব স্তব্ধ। এমনকি কীটপতঙ্গগুলিও রুদ্ধস্বর। এই অস্বাভাবিক নীরবতা যেন আরো অসহ্য। নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে আসে দীপকের। একটু নড়াচড়া করতেও ভয় হয়। কতক্ষণ এই নীরবতা ছিল মনে নেই দীপকের। হতে পারে আধ ঘন্টা বা তার বেশি। আচমকা আবার শুরু হয়ে যায় বাড়ি জুড়ে অলৌকিক তাণ্ডব, ঠিক আগের মতন। চমকে দীপক প্রায় পড়ে যাচ্ছিল টুল থেকে। এমনই ঘটে চলে বারবার। কখনো ভৌতিক বাড়িটা যেন চিৎকার দিয়ে জীবন্ত হয়ে ওঠে, আবার সহসা অচেতন হয়ে পড়ে ঘুমে। একবার হঠাৎ দীপক নজর করে যে বারান্দা দিয়ে তার দিকে এগিয়ে আসছে এক বিশাল জমাট কালো মূর্তি। তার দুটো লম্বা হাত সামনে বাড়ানো, যেন দীপককে ধরতে চায়। দপদপ করে জ্বলছে মূর্তিটার দুটো চোখ। ওর শরীরের আর কিছু বোঝা যাচ্ছে না,
আতঙ্কে দীপকের বুক হিম হয়ে যায়। একবার মনে হলো উঠে পালাই, তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে টর্চের আলো ফেলে। যা, কেউ নেই, মূর্তি উধাও। দীপক প্রাণপণে মনে মনে জপে চলেছে, ঘাবড়াবো না, কিছুতেই নয়। ভয় পালাতে গেলে বা উল্টোপাল্টা কিছু করে বসলেই বিপদে পড়ব। এই টুল ছেড়ে নড়ছি না। আরও এক চরম বিপত্তি ঘটে। তখন বাড়িটায় ভৌতিক তাণ্ডব চলছে। হঠাৎ দীপকের ঘাড়ের কাছে ফোঁস করে যেন নিঃশ্বাস ফেলল কেউ। দীপক আঁতকে ওঠে। সে টর্চ জেলে দেখতে যায় পাশে, আর তাড়াহুড়োয় তুলতে গিয়ে হাতের মুঠো আলগা হয়ে টর্চটা ছিটকে গেল তার হাত থেকে। বার কয়েক ঠং ঠং করে বারান্দায় গড়িয়ে টর্চটা সজোরে আছড়ে পড়ল নিচের উঠোনে। দীপক থ। বারান্দায় অস্পষ্ট জ্যোৎস্নার আভা থাকলেও নিচু উঠোনে ঘোর অন্ধকার। দীপকের সাহস হলো না উঠোনে নেমে হাতড়ে হাতড়ে টর্চ খুঁজে বের করে। সম্পূর্ণ অসহায় ভাবে সে বসে থাকে টুলে। দীপক আবার দেখে তেমনই এক দানব মূর্তি দু বাহু বাড়িয়ে যেন ধরতে আসছে তাকে। সে চোখ বন্ধ করে ফেলে। প্রতি মুহূর্তে শঙ্কা, এই বুঝি বরফ শীতল থাবা আঁকড়ে ধরবে তার কণ্ঠ। কিন্তু রক্ষে যে তেমন কিছু ঘটে না বাস্তবে। দীপক একবার চোখ খোলে, আবার অসহনীয় কিছু দেখলেই চোখ বোঝে। এমনই করতে করতে কেমন অসাড় হয়ে যায় দীপকের দেহ মন। শুধু একটা বোধই কাজ করে, মন শক্ত রাখতে হবে, নইলে ভীষণ বিপদে পড়ব। দীপক শেষে আর চোখ খোলেই না মোটে। ঠায় দেয়ালে ঠেস দিয়ে বসে থাকতে থাকতে তার তন্দ্রা আসে। কতক্ষণ যে ও এইভাবে বসেছিল খেয়াল নেই। হঠাৎ তার চটকা ভাঙে। কিসের ডাক শুনলাম? ফের সেই ডাক। এই ডাক তো মোরগের। কাছে পিঠে কোথাও ডাকছে, তবে কি? চোখ খোলে দীপক। অবাক হয়ে দেখে রাত শেষ হয়ে গেছে। ভোরের প্রথম আলোর ছটা লেগেছে আকাশে। ঘোষবাড়ির ভেতরেও ছড়িয়েছে খুব হালকা আলো। বাড়িটার একতলায় দোতলায় যেখানে যেখানে চোখ যায় দীপকের মোটামুটি দেখা যাচ্ছে। জনহীন নীরব পুরী। গতকাল অন্ধকার হবার আগে যেমনটি দেখেছিল দীপক, ঠিক তেমনই। রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা কি শুধুই দুঃস্বপ্ন, না সত্যি ঘটনা? আর মাঝের উঠোনে ওই তো পড়ে আছে টর্চটা। মাথার ওপর ঘুলঘুলিতে ডানা ঝাপটায় ঘুম ভাঙা পায়রা। দীপক ধরফর করে উঠে দাঁড়ায়। লাঠি হাতে সতর্ক পায়ে বারান্দা থেকে উঠোনে নেমে সে টর্চটা কুড়িয়ে ব্যাগে ভরে। বাড়িটা একবার ভালো করে দেখে নিয়ে দীপক সদর দরজার দিকে এগোয়। দরজা ঢাকা আগলটা সরিয়ে ধীরে সুস্থে সে বাইরে গিয়ে দাঁড়ায়। আহ, কি আরাম! উষার আলোয় চিকচিক করছে গাছের আগায় কচি পাতা। ফুরফুরে বাতাস বইছে। কয়েক মিনিটেই দীপক চাঙ্গা হয়ে ওঠে। যাক, কোনো রকমে পার করা গেছে রাতটা। এই অভিজ্ঞতা ভোলার নয়। এবার সিধে বোলপুর যাত্রা। এমনই ভাবতে ভাবতেই দীপকের সামনে এসে দাঁড়ালেন গতকাল দুপুরে এইখানে দেখা ধুতি শার্ট পরা সেই ভদ্রলোক। চোখে তার কৌতূহলী দৃষ্টি। হাসিমুখে বললেন তিনি, জানতাম আপনি ঠিক আসবেন বাড়িটায় রাত কাটাতে, তাই দেখতে এলাম। দীপক মুচকি হেসে বলে, "হাহ, কি বেঁচে পড়তে আছি কিনা? তা আছি, দেখতেই তো পাচ্ছেন। তবে রাতের অভিজ্ঞতাটা মোটেই সুখের হয়নি, রীতিমতো ভয়ঙ্কর। কোনো রকমে মনের জোরে টিকে গেছি।"
হ্যাঁ, আর আপনার উদ্দেশ্যটা খুব কাজে লেগেছে। সেই যে ভয় না পেলে ভূত প্রেত জীবন্ত মানুষের ক্ষতি করতে পারে না, ভয় পেয়েই মরে লোকে। ভদ্রলোকের হাসি মুছে যায়, কেমন বিষণ্ণভাবে বলেন, আপনার সত্যি সাহস আছে তাই পেরেছেন। অমন অবস্থায় কিন্তু খুব কম লোকই সাহস ধরে রাখতে পারে। আমি তো পারিনি। যাক, এবার বাড়িটা অভিশাপ মুক্ত হলো, আমিও মুক্তি পেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই দীপকের চোখের সামনে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। সম্মুখে জলজ্যান্ত লোকটির দেহ চুরচুর করে ভেঙে গুড়িয়ে যেতে লাগলো, মিলিয়ে যেতে লাগলো। তারপর গোটা মানুষটি স্রেফ উবে গেল শূন্যে। দীপক এবার সত্যি ভয় পেল। দীপকের মাথা কেমন ঝিমঝিম করে, শরীর অবশ হয়ে আসে, হাতের লাঠি খসে পড়ে। সে ধপ করে মাটিতে বসে পড়ে, বিস্ফারিত চোখে শুধু তাকিয়ে থাকে। খানিক ধাতস্থ হয়ে লাঠিতে ভর করে উঠে দাঁড়াতে বেশ কিছুক্ষণ সময় লাগলো দীপকের। শুনছিলেন ভুতুড়ে বাড়ির খোঁজে, রচনা অজেয় রায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।